নমস্কার শ্রোতা বন্ধু, অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক শুভদীপ চক্রবর্তীর কলমে দ্য ট্রুথ গল্পটি। স্যার, মোবাইল ফরেনসিক ইউনিটের এক্সপার্টরা চলে এসেছেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর অভিরাজ সেনকে উদ্দেশ্য করে বললেন নিউ মার্কেট থানার ডিউটি অফিসার সন্দীপ ব্যানার্জি। আচ্ছা, ঠিক আছে, ফরেনসিক টিম ঘটনাস্থল এবং মৃতদেহটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করুক। আর হ্যাঁ, যা যা ইনফরমেশন ওরা চাইবেন সেগুলো সঠিকভাবে দিতে হবে কিন্তু। সন্দীপের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন অভিরাজ। 65B মট লেন, নিউ মার্কেট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত অনেক দিনের পুরনো এই বাড়ির ছাদ থেকেই বছর 50-এর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তমাখা মৃতদেহ উদ্ধার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। খবর গেছে ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড সেকশনেও। মৃতের শরীরে পাওয়া গেছে অসংখ্য আঘাতের চিহ্ন। দেহ উদ্ধারের সময় মৃতের পরনে ছিল খাকি ফুল প্যান্ট আর হলুদ রঙের ফুল শার্ট। সিঁড়ি দিয়ে উঠে ছাদে পৌঁছানোর জন্য একটি মাত্র কাঠের দরজা। দরজার কাছেই ছাদের মধ্যে চিত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সেই ব্যক্তিকে। আচ্ছা, এই মৃতদেহটি প্রথম কে দেখেছিলেন? ছাদের উপরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকা 5-7 জন ব্যক্তির মধ্যে একজন ভদ্রমহিলা এগিয়ে এলেন। আমি প্রথম দেখি স্যার। আজ সকালে ছাদে ভেজা কাপড় মিলতে এসে চাবি দিয়ে ছাদের দরজার তালাটা খুলতেই দরজার সামনে ছাদের মধ্যে পড়ে থাকা রক্তাক্ত মৃতদেহটি আমার চোখে পড়ে। আপনি আগে আপনার নিজের পরিচয় দিন, তারপর না হয় বাকি কথা হবে। স্যার, আমি রনিতা চৌধুরী, দোতলার ফ্ল্যাট নাম্বার 2-তে থাকি। আমি বিধবা। তারপর? বছর 2 আগেই আমার স্বামী গত হয়েছেন। আমার ছেলে চাকরির সূত্রে বর্তমানে ইংল্যান্ডে থাকে। সেসব আমি জানতে চাইনি, আসল কথাটা আমাকে খুলে বলুন। রোজকার মতো আজ সকাল 8:30 নাগাদ আমি যখন ছাদে ভেজা কাপড় জামা মেলতে আসি, তখনই মৃতদেহটি আমার চোখে পড়ে। প্রথমে বেশ কিছুটা ঘাবড়ে যাই, তারপর কোনো মতে নিজেকে সামলে নিয়ে সিঁড়ি দিয়ে একতলায় নেমে এই বিল্ডিংয়ের পাম্পম্যান রাজু এবং লিফটম্যান বিনোদকে খবরটা দিই। তারপর ধীরে ধীরে এই বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি জানতে পারেন। তাদের মধ্যে থেকে কেউ একজন লোকাল থানায় ফোন করে খবর দেন। আপনি কত বছর ধরে এই বিল্ডিংয়ে আছেন? 9 করে তাও প্রায় 8-10 বছর হবে স্যার। তাহলে তো আপনি অনেক কিছুই জানবেন। আচ্ছা, আমাকে প্রথমে বলুন তো, এই বিল্ডিংয়ের স্ট্রাকচার এবং গঠন সম্পর্কে আপনার কি মতামত? 4 তলার এই বিল্ডিংয়ের একতলায় 2টো গোডাউন আর ছোট ছোট 2টো ঘর আছে, যার একটিতে লিফটম্যান এবং অন্যটিতে পাম্পম্যান থাকে। একতলা বাদ দিয়ে প্রতিটি তলায় মোট 4টি করে ফ্ল্যাট আছে, অর্থাৎ মোট 12টি ফ্ল্যাট রয়েছে। এই বাড়িতে ঢোকা এবং বেরোনোর জন্য দুদিকে 2টো রাস্তা আছে। একটা রাস্তা আছে লেলিন সরণির দিকে এবং অন্যটি আছে মট লেনের দিকে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রায় সব কমিউনিটির লোকজনই থাকেন এখানে। আপনাদের এই বিল্ডিংয়ে ঢোকা এবং বেরোনোর জন্য যে 2টো গেট আছে, সেই গেট দুটো সকালে এবং রাত্রে ঠিক কখন খোলা হয় আর কখনই বা বন্ধ করা হয়? স্যার, 2টো গেটই সকাল 6টা নাগাদ খোলা হয়। সারাদিন গেট 2টো খোলাই থাকে। রাত্রে প্রায় 10:30-11টা নাগাদ গেটগুলো বন্ধ করা হয়। তবে এই বিল্ডিংয়ের প্রত্যেকের কাছেই 2টো গেটের তালার ডুপ্লিকেট চাবি এবং ছাদের দরজায় লাগানো তালার ডুপ্লিকেট চাবি রাখা আছে।
অভিরাজের সঙ্গে মিসেস চৌধুরীর কথাবার্তা চলতে চলতে সেখানে এসে উপস্থিত হলেন লোকাল থানার ডিউটি অফিসার সন্দীপ ব্যানার্জি। কথার মাঝখানেই হঠাৎ করে কিছুটা উত্তেজিত হয়ে উঠলেন তিনি। তাহলে তো হয়েই গেল, হিসেবটা জলের মতো সহজ। এই বিল্ডিংয়ের সবার কাছেই ছাদের দরজার একটা করে ডুপ্লিকেট চাবি দেওয়া আছে, আর ছাদের দরজাটা বাইরে থেকে লক করা ছিল। এই বিল্ডিংয়ের কেউ বা কারা নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ছাদের দরজার তালা খুলে বডিটাকে ছাদের মধ্যে ফেলেছে, অথবা ছাদের মধ্যে দাঁড়িয়েই এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুন করে তার দেহ ছাদে ফেলে রেখে পুনরায় দরজাটা বাইরে থেকে লক করে চলে গেছে। সুতরাং খুনি অবশ্যই এই বিল্ডিংয়ের মধ্যে কেউ না কেউ হবে। শুনুন অফিসার, ইনভেস্টিগেশনটা হচ্ছে এক ধরনের অঙ্ক। এখানে কল্পনার কোনো জায়গা নেই। আর এমন কিছু অঙ্ক থাকে যেগুলো সামনাসামনি দেখলে যতটা সহজ সরল বলে মনে হয়, কাগজ পেন নিয়ে কষতে বসলে বোঝা যায় যে সেটা আসলে কতটা কঠিন। সুতরাং আপনার সিদ্ধান্তটা আপনার কাছেই রাখুন। আমাকে যখন ডিপার্টমেন্ট থেকে এখানে পাঠানো হয়েছে তখন ইউ হ্যাভ টু ফলো মাই ইনস্ট্রাকশন, রাইট? সরি স্যার। ইটস ওকে। এই বাড়িতে সন্দেহজনক সবাই, কিন্তু অপরাধী কেবলমাত্র একজন। তিনি এই বাড়ির ভেতরেরও হতে পারেন, আবার বাইরেরও হতে পারেন। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কিছু বুঝলেন? কিছু না বলে পেন দিয়ে মাথা চুলকে ঘাড় নাড়লেন সন্দীপবাবু। সকাল সকাল নিউ মার্কেট থানায় এসে হাজির হয়েছেন ইন্সপেক্টর অভিরাজ সেন। ওপর থেকে অর্ডার হয়েছে কেসটা যত দ্রুত সম্ভব সলভ করতে হবে। তাই এই কেসের তদন্তকারী অফিসার সন্দীপ ব্যানার্জির সঙ্গে ট্যাগ হয়ে ওকে সব রকমভাবে সাহায্য করছেন অভিরাজ। পোস্টমর্টম রিপোর্টটা হাতে পেয়েছেন? হ্যাঁ স্যার, পেয়েছি। সারা শরীরে মোট 15টা স্ট্যাব ইঞ্জুরি আছে এবং বেশিরভাগ ইঞ্জুরি শরীরের ভাইটাল অর্গানগুলোকে হিট করেছে। টাইম অফ ডেথ এবং কী ধরনের অস্ত্র দিয়ে এই ধরনের আঘাত হতে পারে সে ব্যাপারে ডাক্তারের সঙ্গে আপনার কি কোনো কথা হয়েছে? অটোপসি সার্জনের মতে পোস্টমর্টেম হওয়ার 12 থেকে 24 ঘন্টা আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর অর্থ হলো পোস্টমর্টম শুরু হয়েছে বিকেল 4টে নাগাদ। তার 12 থেকে 24 ঘন্টা আগে, অর্থাৎ আজ বিকেল 4টে থেকে গতকাল ভোর 4টে হচ্ছে 12 ঘন্টা। গতকাল ভোর 4টের আগে মার্ডারটা হয়েছে। আর খুনে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে? ডক্টরের মতে এক্ষেত্রে কিচেন নাইফ জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে। বুঝেছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টম ডাক্তারের কাছ থেকে এই দুটো বিষয়ে ফার্দার ওপিনিয়ন সংগ্রহ করে নিন। আজ না হয় কাল অপরাধী ধরা পড়বে ঠিকই, তখন চার্জশিট দেওয়ার জন্য এই দুটো ওপিনিয়ন আমাদের খুবই সাহায্য করবে। ওকে স্যার। আরেকটা বিষয় কিন্তু আমার কিছুতেই মাথায় ঢুকছে না, সেটা হলো একটা বা দুটো ব্লো করলে যেখানে একজন 50 থেকে 55 বছরের মানুষকে সহজেই মেরে ফেলা যায়, সেখানে অপরাধী এতগুলো আঘাত করতে গেল কেন? এটা তো খুবই সহজ। মৃত ব্যক্তির প্রতি ওই অপরাধীর মনে এমন কোনো ক্ষোভ বা রাগ ছিল যার জন্য অপরাধী এতগুলো আঘাত করেছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন স্যার। নিউ মার্কেট থানার অফিসার্স রুম আজ একদম জমজমাট। পাশাপাশি বসে আছেন 65B মঠ লেনের বাসিন্দারা। সবাইকে ডেকে আনা হয়েছে থানায়। একে একে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। এই বিল্ডিংয়ের মহিলা বাসিন্দাদের অবশ্য থানায় ডেকে আনা হয়নি, কারণ সেক্ষেত্রে আইনত জটিলতা আছে। মহিলা বাসিন্দাদের তাদের বাড়িতে গিয়েই আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবেন থানার লেডি পুলিশ অফিসাররা। বছর 60-এর একজন ভদ্রলোককে থানার প্রবেশদ্বারের সামনে আটকালো সেন্ট্রি। ভেতরে কি দরকার? আমার ভাই কাল থেকে বাড়ি ফেরেনি। অনেক জায়গাতে খোঁজ খবর নিয়েছি। অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির দেহ এ থানা এলাকায় কোনো একটা বাড়ির ছাদে পাওয়া গেছে শুনলাম। সে ব্যাপারেই একটু বিশদে জানতে এসেছি এখানে। আফসারের সঙ্গে একটু কথা বলবো। ক্লান্ত ঘর্মাক্ত শরীরে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বললেন সেই বৃদ্ধ ভদ্রলোক। কলকাতা শহরের বুকে অজ্ঞাত পরিচয় এক আততায়ীর হাতে খুন হলো বছর 55 এক ব্যক্তি। উদ্ধার করা হলো ওই ব্যক্তির মৃতদেহ। নিউ মার্কেট থানার অন্তর্গত একটি বহুতলের ছাদ থেকে গোছের শিরোনাম ছড়িয়ে পড়েছিল সংবাদপত্রে, টিভিতে অচিরেই। পাশাপাশি চলছিল সংবাদ মাধ্যমের রুটিন মাফিক জল্পনা।
কে, কেন, কিভাবে ইত্যাদি। নমস্তে স্যার, আমি জ্যোতি আগরওয়াল, হাওড়া শিবপুর এলাকায় থাকি। আমার ভাই রাজ আগরওয়াল গতকাল থেকে বাড়ি ফেরেনি। ভাইয়ের সন্ধানে আমরা রেলওয়ে স্টেশন, হাসপাতাল, মর্গ, আশপাশের বিভিন্ন থানা এলাকায় খোঁজ খবর নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে টিভিতে একটা নিউজ দেখলাম, আপনাদের এই থানা এলাকায় কোনো এক বাড়ি ছাদে বছর 50-55 এক ভদ্রলোককে মৃত অবস্থায় পাওয়া গেছে। সেই শুনেই এখানে এসেছি। কি কাজ করতেন আপনার ভাই? নিউ মার্কেট এলাকায় ভাইয়ের একটা খাবারের দোকান আছে। আসলে ওটা আমাদের পরিবারের ব্যবসা, তবে মূলত ভাই দোকানটা দেখাশোনা করত। রোজ সকাল 11:30 নাগাদ দোকান খোলা হতো। দোকানে ভাই ছাড়াও 3 জন স্টাফ আছে। স্টাফেরাই সকালে দোকানটা খুলতো। ভাই মোটামুটি 12টা নাগাদ দোকানে পৌঁছতো। তারপর রাত 8-8:30 বাজে দোকান বন্ধ করে ভাই বাড়ি ফিরত। রোজকার মতো কালও ভাই বাড়ি থেকে বেরিয়ে 12টা-12:30 নাগাদ দোকানে গিয়েছিল। স্টাফদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, রাত 8:30 নাগাদ দোকান বন্ধ করার পর ভাই সেখান থেকে চলে যায়, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। অফিসার্স রুমে বসে সন্দীপবাবু যখন জ্যোতি আগরওয়ালের সঙ্গে কথাবার্তা বলছিলেন, সেই সময় অভিরাজ সেখানে উপস্থিত হলেন। আচ্ছা, ইনি কে? স্যার, ইনি হলেন জ্যোতি আগরওয়াল, হাওড়া শিবপুরে থাকেন। নিউ মার্কেট এলাকায় এদের একটি খাবারের দোকান আছে, যেটি চালাতেন এর ভাই রাজ আগরওয়াল। গতকাল রাতে দোকান বন্ধ করে রাজ আর বাড়িতে ফেরেননি। টিভিতে আমাদের কেসের খবরটা শুনে উনি এখানে এসেছেন নিজের ভাইয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে। অভিরাজের কথা মতো সন্দীপবাবু জ্যোতি আগরওয়ালকে পুলিশ ফটোগ্রাফারের তোলা ঘটনাস্থল এবং মৃতদেহের ছবিগুলো এক এক করে দেখাতে শুরু করলেন। নিজের ভাইয়ের রক্ত মাখা মৃতদেহের ছবিগুলো বেশিক্ষণ দেখতে পারলেন না জ্যোতি। কান্নায় ভেঙে পড়লেন তিনি। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হঠাৎ কি এমন হলো যে এভাবে ভাইকে চলে যেতে হলো? স্যার, আমার ভাইয়ের গলায় একটা সোনার চেন ছিল। চেনের সঙ্গে যে লকেট লাগানো ছিল তার পিছনে ইংরেজি আর খোদাই করা ছিল। ডান হাতের তর্জনীতে একটা সোনার আংটি ছিল। আংটির পিছনে ইংরেজিতে বড় হাতের আর এবং খোদাই করা ছিল। ছবিতে তো সেগুলো কোথাও দেখা যাচ্ছে না। জ্যোতি আগরওয়ালকে এইভাবে কান্নায় ভেঙে পড়তে দেখে এগিয়ে এলো অভিরাজ। আসলে কি জানেন, আমাদের অজান্তেই মাঝে মাঝে আমাদের জীবনে এমন সব বিপর্যয় নেমে আসে যেগুলো মুহূর্তের মধ্যে আমাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়। তবুও জীবন তো একটাই। সেই কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে আপনাকে তো শক্ত হতেই হবে। পুলিশ আপনার সঙ্গে আছে আর আপনার পরিবারের পাশে সব সময় থাকবে। যে বা যারা এইভাবে আপনার ভাইকে হত্যা করেছে তারা কেউই রেহাই পাবে না। খুব তাড়াতাড়ি আমরা আপনার ভাইয়ের খুনিকে ধরে আপনার সামনে উপস্থিত করব। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। একটা মার্ডার কেস রেকর্ড করা হয়েছে। এই কেসের তদন্তের স্বার্থে আপনার এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যের বয়ান রেকর্ড করাটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। জানি এমত অবস্থায় আপনার পক্ষে সব কিছু ভেবে পুলিশের সামনে বয়ান দেওয়াটা একটু অসুবিধাজনকই, কিন্তু তবুও কেসের স্বার্থে বা তদন্তের স্বার্থে এবং সর্বোপরি আপনার ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করার স্বার্থে মাথা ঠান্ডা রেখে আপনাকে আমাদের কাছে বয়ান দিতেই হবে। আশা করি আমরা আপনার থেকে এটুকু সাহায্য পাব। আর হ্যাঁ, আপনার ভাইয়ের মৃতদেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন আপনার ভাইয়ের দেহে কোনো সোনার অলংকার পাওয়া যায়নি। এই বিষয়টিও আমরা মাথায় রাখছি। এদিকে তখন থানার বাইরে আকাশের দক্ষিণ দিক কালো করে মেঘ ঘনিয়ে এলো। তারপর হঠাৎ করে শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। আমি এবং আমার পরিবার সব রকম ভাবে পুলিশকে সাহায্য করতে প্রস্তুত আছি স্যার। শুধু একটাই অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আমার ক্যান্সার আক্রান্ত ভাইয়ের হত্যাকাণ্ডের পিছনে যে বা যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করুন। আপনার ভাই ক্যান্সারের পেশেন্ট ছিলেন? হ্যাঁ স্যার,
নিউ টাউনের টাটা সেন্টারে ও স্কিন ক্যান্সারের চিকিৎসা চলছিল। ওকে মর্গে নিয়ে যান। আইডেন্টিফিকেশনের ফর্মালিটিসগুলো তাড়াতাড়ি শেষ করে ওর একটা ডিটেল স্টেটমেন্ট রেকর্ড করুন। হ্যাঁ স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটা করছি। কথাগুলো বলে জ্যোতি আগরওয়ালকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন সন্দীপবাবু। নিউ মার্কেট থানা থেকে লালবাজারে নিজের অফিসে ফিরে ল্যাপটপ খুলে 65B মট লেনের আশপাশ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজগুলো দেখতে শুরু করলেন অভিরাজ। ফুটেজগুলো অনেকক্ষণ ধরে দেখতে দেখতে হঠাৎ করে মট লেনের বিল্ডিংয়ের নিচে অবস্থিত একটি ইলেকট্রনিক্স দোকানের সামনে মৃতদেহ উদ্ধারের আগের দিন রাত্রে 7:30 নাগাদ রাজ আগরওয়ালকে দেখতে পেলেন। সেই সময় রাজ খাকি ফুল প্যান্ট এবং হলুদ রঙের ফুল শার্ট পরেছিলেন। ফুটেজে দেখা যাচ্ছে রাজ বেশ কিছুক্ষণ ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকলেন। তারপর একজন ব্যক্তি রাজের সামনে এসে দাঁড়িয়ে ওর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন। তারপর দুজনে একসঙ্গে ওখান থেকে চলেও গেলেন। রাজের সঙ্গে থাকা ওই ব্যক্তির মুখ পরিষ্কারভাবে ফুটেজে দেখা গেল না। খুঁটিয়ে দেখেও ওই মানুষটির এমন কোনো বৈশিষ্ট্য চোখে পড়ল না যা দিয়ে তাকে চিহ্নিত করা যায়। ঘটনার দিন ঘটনাস্থলের কাছাকাছি দাঁড়িয়ে কার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলেন রাজ? পকেট থেকে মোবাইল ফোনটা বের করে সন্দীপকে ফোন করলেন। আপনাকে একটা ফুটেজে ছোট্ট একটি অংশ হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি। ফুটেজে রাজের সঙ্গে আরও একজন ব্যক্তিকে কথা বলতে দেখা যাচ্ছে, কিন্তু এই মানুষটির মুখের ছবি ফুটেজে পরিষ্কারভাবে ধরা পড়েনি। আপনি এই ফুটেজটি জ্যোতিবাবুকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ভালো করে দেখান। ছবিতে রাজের সঙ্গে যে ব্যক্তিকে কথা বলতে দেখা যাচ্ছে সেই ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটা চলা দেখে তারা এই লোকটিকে আইডেন্টিফাই করতে পারেন কিনা সেটা একবার আপনি দেখুন। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ফুটেজটা শুধু ভিকটিম ফ্যামিলিকে দেখালেই হবে না, 65B মট লেনের প্রত্যেক বাসিন্দাকে দেখান। দেখুন তো ওরা এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারে কিনা। আর হ্যাঁ, আরেকটা কথা, রাজের দোকানে যে 3জন স্টাফ কাজ করেন তাদের কাল সকাল 10টায় একবার থানায় ডাকুন। আমি ওই 3 জনের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলতে চাই। আচ্ছা স্যার, আমি ব্যবস্থা করছি। ডিনার শেষ করে সবে নিউজ পেপারটা নিয়ে বসেছেন। ঠিক তখনই অভিরাজের ফোনটা বেজে উঠল। দেখলেন থানা থেকে সন্দীপ ব্যানার্জি ফোন করেছেন। হ্যাঁ সন্দীপবাবু বলুন। স্যার, রাজ আগরওয়ালের কল ডিটেলসটা একটু আগে পেয়েছি। রিপোর্ট থেকে দেখা যাচ্ছে গত রাতে 8টা নাগাদ একটি পার্টিকুলার ল্যান্ডলাইন নাম্বার থেকে 2-3 বার ওর ফোনে ইনকামিং কল এসেছিল। কত সেকেন্ড করে কথা হয়েছিল? অ্যাভারেজ 25-30 সেকেন্ড করে হবে। এগুলো কি রাজের ফোনে আসা লাস্ট কল ছিল? হ্যাঁ স্যার। একটা কাজ করুন, আমাদের কেসের রেফারেন্স দিয়ে BSNL কোম্পানিকে একটা মেল করুন। ওই ল্যান্ডলাইন নাম্বারে সাবস্ক্রাইবার ডিটেলস চেয়ে পাঠান। একটা আলোর রেখা দেখা যাচ্ছে, এই রেখা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। ওয়েল ডান অফিসার, কাল সকালে আপনার সাথে দেখা হবে। গুড নাইট। ওকে, গুড নাইট স্যার। সকাল সকাল নিউ মার্কেট থানায় পৌঁছে গেলেন অভিরাজ। নিউ মার্কেট থানার ওসির চেম্বারে বসে কিছুক্ষণ বড়বাবুর সঙ্গে কেস নিয়ে ডিসকাশন করে নিলেন। তারপর তদন্তকারী অফিসার সন্দীপ ব্যানার্জিকে ডাকলেন। আপনাকে হোয়াটসঅ্যাপে যে ফুটেজটা পাঠিয়েছিলাম সেটার ব্যাপারে কোনো আপডেট আছে? আমি ফুটেজটা আপনার কথা মতো অনেককেই দেখালাম স্যার, কিন্তু কেউই লোকটাকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারছে না। রাজের দোকানে যে 3জন স্টাফকে ডেকে আনতে বলেছিলাম তারা কি থানায় এসেছে? হ্যাঁ স্যার, ওরা সবাই এসে গেছে, অফিসার্স রুমে ওয়েট করছে। একটু পরেই 3জন লোককে জেরা করা শুরু হলো। আপনারা 3 জনেই কি রাজ আগরওয়ালের দোকানের স্টাফ? 3 জনের মধ্যে বেটে মোটা একটু কালো করে একজন ভদ্রলোক উঠে দাঁড়িয়ে উত্তর দিলেন, হ্যাঁ স্যার, আমরা সবাই রাজাবাবুর দোকানের স্টাফ। শুনুন, ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন যে আপনাদের দোকানের মালিক রাজ আগরওয়ালকে কেউ বা কারা খুন করে মট লেনের একটি বাড়ির ছাদে ফেলে রেখে পালিয়ে গেছে। একটা মার্ডার কেসও লেখা হয়েছে। সেই কেসের তদন্ত করছে নিউ মার্কেট থানার অফিসার সন্দীপ ব্যানার্জি, আর আমি লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর অভিরাজ সেন। এই কেসে সন্দীপবাবুকে সাহায্য করতে আমি লালবাজার থেকে এখানে এসেছি।
সুতরাং আপনারা এটা পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যে এই কেসের গুরুত্ব কতটা। আপনাদের এই কেসের ব্যাপারে এবং রাজ আগরওয়ালের সম্বন্ধে যা যা প্রশ্ন করা হবে সেগুলোর সঠিক উত্তরই দেবেন, না হলে আপনাদের জন্য সেটা মোটেই ভালো হবে না। আপনারাও কিন্তু পুলিশের সন্দেহের তালিকাতেই রয়েছেন। অভিরাজের ব্যক্তিত্ব, বাচনভঙ্গি এবং দৃঢ়তা দেখে থানার অফিসার্স রুমে বসে থাকা রাজ আগরওয়ালের দোকানের স্টাফেরা কিছুটা ঘাবড়েই গেলেন। আসলে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করাটা একটা আর্ট, এবং ঘন্টার পর ঘন্টা জেরা করে কোনো মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা গোপন কথাটি তার পেট থেকে টেনে বের করে আনা অভিরাজ সেনের কাছে খুবই সহজ কাজ। এভাবেই তিনি অতীতে অসংখ্য জটিল মার্ডার কেসের সমাধান করেছেন। আপনার নাম কি? স্যার, আমি রিতেশ খৈতান, এই হাওড়া শিবপুরেই থাকি। রাজাবাবুর কাছে বছর দুয়েক ধরে কাজ করছি। আমি ছাড়াও দোকানে আরও দুজন স্টাফ আছে। ওদের নাম হলো বিমল হালদার আর জাহাঙ্গীর আলম। কি কাজ করতে হয় আপনাদের? স্যার, আমাদের দোকানটা এসএন ব্যানার্জি রোডের LIC বিল্ডিংয়ের ঠিক নিচে অবস্থিত। দোকান খোলা থেকে শুরু করে রান্না বান্না, খাবার পরিবেশন করা সব কিছুই আমরা তিনজনে মিলেমিশে করি। আমাদের মালিক রাজাবাবু যেহেতু ক্যান্সার পেশেন্ট, তাই আমরা ওকে সেভাবে কোনো কাজ করতে দিই না। রোজকার বাজারটা আমাদের তিনজনের মধ্যে কেউ না কেউ করে নিয়ে আসে। রাজাবাবু দুপুরবেলায় এই সাধারণত 12টা সাড়ে 12টা নাগাদ দোকানে আসতেন। তারপর সারা দিন দোকানেই থাকতেন, দোকানের ক্যাশটা সামলাতেন। তবে বিকেলের দিকে উনি ম্যাডান স্ট্রিটে যেতেন। শুনেছি ওখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবের মেম্বার ছিলেন রাজাবাবু। ক্লাবে গিয়ে উনি কি করতেন সেটা আমি বলতে পারবো না স্যার। রোজের মতো সেদিনও সন্ধ্যে 5:30 নাগাদ উনি ক্লাবে যাবেন বলে দোকান থেকে বেরিয়ে যান। তারপর দোকানে ফিরতে ফিরতে ওর প্রায় 8:30 বেজে যায়। দোকানের সামনে এসেই আমাদের তালা চাবি লাগিয়ে দোকান বন্ধ করে তাড়াহুড়ো করে চলে গেলেন। অন্যদিন ক্লাব থেকে ফিরে এসে বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গে গল্পগুজব করেন। কিন্তু সেদিন রাতে না জানি কেন উনি একটু চুপচাপই ছিলেন এবং খুবই তাড়াহুড়ো করছিলেন। ক্লাবের নাম কিছু কি জানেন? না স্যার। উনি কি রোজ বিকেলেই ক্লাবে যেতেন? সানডে আমাদের দোকান বন্ধ থাকে, তাই সেদিন উনি কি করতেন সেটা বলতে পারবো না। তবে সোম থেকে শনি রোজই উনি বিকেল 5:30 নাগাদ ক্লাবে যাওয়ার জন্য দোকান থেকে বেরিয়ে যেতেন। আবার ঠিক 8:30 নাগাদ দোকান বন্ধ করার আগেই ফেরত আসতেন। সন্দীপবাবু, প্লিজ কাম হিয়ার। ম্যাডান স্ট্রিটে লোক পাঠান। রাজবাবু রোজ বিকেলে কোন ক্লাবে যেতেন সেই সম্পর্কে ডিটেল ইনফরমেশন আমার কিন্তু চাই। আচ্ছা স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলুন তো, রাজবাবু যতক্ষণ দোকানে থাকতেন ততক্ষণ উনি দোকানে বসে ক্যাশ সামলানো ছাড়া আর কি করতেন? তেমন কিছু নয় স্যার, এই ক্যাশ সামলানো, কাস্টমারদের সঙ্গে ডিল করা আর আমাদের ঠিকঠাক করে কাজ করতে বলা। আর হ্যাঁ, মাঝে মাঝে মোবাইলে ওয়েব সিরিজও দেখতেন। ওয়েব সিরিজ? তা উনি বা কী ধরনের ওয়েব সিরিজ দেখতে পছন্দ করতেন? সেটা তো আমি ঠিক করে বলতে পারবো না স্যার। তবে কাজ করতে করতে যেটুকু দেখেছি বা শুনেছি তাতে উনি ক্রাইমের উপর বেস করে বানানো ওয়েব সিরিজগুলোই দেখতে পছন্দ করতেন। ওকে, আচ্ছা আরেকটা কথা বলুন তো, উনি মানুষ হিসাবে কেমন ছিলেন? নৌকার হয়ে মালিকের বিষয় আর কি বলবো স্যার। বুঝলাম। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এরপরে যখনই ডাকবো তখনই কিন্তু চলে আসবেন, কেমন? একদম স্যার। তবে এটাও ঠিক, মালিক মালিকই হয়। তাই যে বা যারা রাজাবাবুকে এইভাবে মার্ডার করেছে, আমি চাই তাদের শাস্তি হোক। অভিরাজের জিজ্ঞাসাবাদ চলতে চলতেই সন্দীপবাবু জাহাঙ্গীর এবং বিমলকে আলাদা করে ডেকে কথা বলে তাদের স্টেটমেন্টগুলো রেকর্ড করে নিলেন। রাজের দোকানের স্টাফেরা থানা থেকে বেরিয়ে গেল। রাজ আগরওয়াল সম্পর্কে বিশদ তথ্য আমাদের জানতে হবে। ওর স্টাফদের সঙ্গে কথাবার্তা বলে এটুকু পরিষ্কার যে উনি বিভিন্নভাবে টাকা ওড়াতেন। সেই কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রাজের ঝগড়া বিবাদ লেগেই থাকত।
ক্লাবে যাওয়া, মদ্যপান করা, নারী সঙ্গ লাভ করতে চাওয়া, এমনকি রেসের মাঠে পয়সা লাগানো, এই সমস্ত বাজে নেশাই ওর ছিল। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে রাজকে হত্যা করার মোটিভ অনেকের কাছেই থাকতে পারে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন স্যার। কেসের পরিধিটা অনেকটাই বেড়ে গেল। আগে মনে হচ্ছিল রাজের মার্ডারের পিছনে তার দোকানের স্টাফেরা থাকতে পারে, কিন্তু এখন তো দেখছি পরিবারের লোকজন, ক্লাবের লোকজন বা রেসের মাঠের কেউ অনেকেই থাকতে পারে। এর মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে স্যার, আপনাকে বলতে ভুলে গেছি। রাজের ফোনে লাস্ট কল থেকে বিএসএনএল এর যে ল্যান্ডলাইন নাম্বারটা পাওয়া গিয়েছিল, সেই নাম্বারের ডিটেলস পার্টিকুলার্স কিন্তু আমি পেয়েছি। এসটিডি বুথটা মট লেনে প্লেস অফ অকারেন্সের ঠিক পিছনেই অবস্থিত। তবে আমি এখনো ওই দোকানে হিট করিনি। আপনি বললে সুযোগ বুঝে দোকানে গিয়ে কথা বলবো। ওয়েল ডান সন্দীপ। একটা কথা সবসময় মনে রাখবেন, সন্দেহভাজন ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তির উপরে আপনি যতটা কন্ট্রোল নিতে পারবেন, ততটা কন্ট্রোল আপনি ওই ব্যক্তির নিজের জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে নিতে পারবেন না। এটাই হিউম্যান সাইকোলজি। মানুষের মনের দুর্বলতম স্থানে হিট করে জিজ্ঞাসাবাদের সময় তাকে ব্রেক করে দেওয়াই একজন সফল ইনভেস্টিগেটরের প্রধান কাজ, বুঝলেন? সুতরাং ওকে থানায় ডেকে নিয়ে আসুন। উনি আপনার সঙ্গে থানায় আসতে সম্মত না হলে ওকে ক্রিমিনাল প্রসিডিউর কোডে 160 ধারায় নোটিশ দিয়ে আসবেন। তাহলেই দেখবেন এক দৌড়ে উনি থানায় চলে এসেছেন। আর একটা কথা সব সময় মনে রাখবেন, একটা কেসকে শুধুমাত্র একটা কেস হিসাবে কখনোই দেখবেন না, এটাকে একটা প্রজেক্ট হিসাবে দেখবেন। আপনার উদ্দেশ্য হবে সেই প্রজেক্টটাকে সফল করা। এতে আপনার মধ্যে প্রফেশনালিজম বাড়বে এবং কেসটা যখন জটিল গোলক ধাঁধায় আটকে যাবে, কোনো দিক থেকে কোনো দিশা আপনি পাবেন না, তখন নিজের ওপরে আর অযথা চাপ তৈরি করবেন না। যথেষ্ট ফ্রি মনেই কেসে তদন্তটা চালিয়ে যেতে পারবেন। ইয়েস স্যার, আপনি এই কেসে না থাকলে আমি এক চুলো এগোতে পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আবার জেরা পর্ব শুরু হলো। নমস্কার স্যার, আমি বিমল বটব্যাল। মট লেনে আমার একটা এসটিডি বুথ আছে। আজ আমাকে এই সময় থানায় আসতে বলেছিলেন, তাই এসেছি। ঘামতে ঘামতে থানার অফিসার্স রুমে ঢুকে কথাগুলো বললেন এসটিডি বুথের মালিক বিমল বাবু। হ্যাঁ, আসুন, বসুন। আপনি বোধহয় জানেন যে আপনার দোকানের ঠিক উল্টো দিকের বিল্ডিংয়ের ছাদ থেকে কয়েকদিন আগে একজন মানুষের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তো সেই কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে এখানে ডাকা হয়েছে। একটু পরে ক্রাইম ব্রাঞ্চ থেকে ইন্সপেক্টর অভিরাজ সেন আসবেন, উনি আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। থানার অফিসারের মুখে এই কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলেন বিমলবাবু। কোনো কথা না বলে চুপচাপ বসে থাকলেন। দেখুন, আপনাকে বেশিক্ষণ থানায় বসিয়ে রাখবো না। আপনি ব্যস্ত মানুষ, ব্যবসা করে খান, দোকানটা তো চালাতে হবে নাকি? সারাদিন থানায় বসে থাকলে কি আর চলবে? তাই যে যে প্রশ্নগুলো করব ঝটপট সেগুলো সঠিক উত্তর দিয়ে দেবেন, বুঝলেন? আচ্ছা স্যার, উত্তর জানা থাকলে আপনার থেকে কিছুই লুকাবো না। আচ্ছা, আপনার এই এসটিডি বুথটা আপনি কখন খোলেন আর কখনই বা বন্ধ করেন? স্যার, দোকানটা আমি সোম থেকে শনি রোজ বিকেল 5টায় খুলি আর রাত্রি 9টায় বন্ধ করি। আচ্ছা, এই মোবাইলের যুগেও আপনি এসটিডি বুথ খুলেছেন, ব্যবসা কেমন চলে আপনার? টাকা পয়সার খুব একটা বেশি সঙ্গতি নেই, অনেক দিনের ব্যবসা, একটা মায়া পড়ে গেছে, ছেড়ে বেরিয়ে আসতে পারছি না স্যার। নতুন কিছু যে শুরু করব সে ক্ষমতাও নেই। মাঝে মধ্যে আইএসডি কল করতে কিছু কাস্টমার আসে, তাছাড়া টুকটাক লোকাল কলও যে হয় না তা নয়। এই তো সেদিন, মানে যেদিন সকালে ওই বাড়িটার সাথে মৃতদেহটা পাওয়া গেল, তার ঠিক আগের দিন সন্ধে বা রাতের দিকে কালো বোরখা ঢাকা একজন মহিলা 2বার করে এলেন, একটা মোবাইল নাম্বারে ফোন করলেন, সামান্য সময় কথা বললেন, তারপর একটা 500 টাকার নোট ধরিয়ে দিলেন। আমি বললাম, আপনার তো 20 টাকা হয়েছে, এত বড় নোট ভাঙিয়ে দেবো কি করে? তা সেই শুনে উনি 500 টাকার নোটটা ফেরত নিয়ে 20 টাকার খুচরো দেবেন বলে সেই যে গেলেন, আজও এলেন না। মাঝখান থেকে আমার 20 টাকাটা মার চলে গেল স্যার। কালো বোরখা পরিহিত মহিলা? হ্যাঁ স্যার। দেখুন তো, এই মোবাইল নাম্বারে উনি ফোন করেছিলেন কিনা?
এই কথা বলে টেবিলে পড়ে থাকা রাজের কল ডিটেলস রিপোর্ট থেকে রাজের নাম্বারটা বের করে বিমলবাবুকে দেখালেন অভিরাজ। বিমলবাবুও তৎক্ষণাৎ নিজের প্যান্টের পকেটে রাখা ছোট্ট একটা ডায়েরি বের করে নাম্বারটা মিলিয়ে নিলেন। হ্যাঁ স্যার, এই নাম্বারটাই। আচ্ছা, ওই মহিলার সঙ্গে কোনো পুরুষ মানুষও কি এসেছিলেন? সেটা তো লক্ষ্য করিনি স্যার। ওই মহিলা ফোনে কার সঙ্গে কথা বলেছিলেন সে ব্যাপারে আপনি কি কিছু জানেন? কি করে জানবো স্যার? এসটিডি বুথে টেলিফোনের রিসিভারটা একটা কাচের বাক্সের মধ্যে রাখা থাকে। বাইরে থেকে ভেতরে কি কথাবার্তা চলছে সেটা শোনা যায় না। আপনার সঙ্গে কথা বলে দোকান থেকে বেরিয়ে মহিলা কোন দিকে গেলেন? হ্যাঁ, উনি সম্ভবত বড় রাস্তার দিকে গেলেন। বুঝেছি। সেদিনের কথাটা একটু ভালো করে মনে করবার চেষ্টা করুন তো। মহিলার মধ্যে এমন কিছু লক্ষ্য করেছিলেন যেটা আপনার কাছে খুবই আনইউজুয়াল লেগেছিল? তেমন তো কিছু মনে পড়ছে না স্যার। তবে হ্যাঁ, উনি খুব তাড়াহুড়া করছিলেন। মানে কত তাড়াতাড়ি দোকান থেকে কাজটা সেরে বেরিয়ে যাবেন সেদিকেই ওর বেশি মনোযোগ ছিল। ওকে, অনেক ধন্যবাদ। পরে দরকার হলে কিন্তু আবারও ডাকবো। একদম স্যার, দরকার হলেই ডাকবেন, আর ডাকলেই বান্দা হাজির হয়ে যাবে। নমস্কার স্যার। এসটিডি বুথ মালিক থানা থেকে বেরিয়ে গেলেন। কেসটা আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে। আমাদের কিছু কাজ ইমিডিয়েটলি করে নিতেই হবে। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, বুথের আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে চেক করে দেখুন ওই মহিলা দোকান থেকে বেরিয়ে বা দোকানে ঢোকার আগে অন্য কোনো লোকের সঙ্গে কথা বলছিলেন কি না। স্যার, ওই চত্বরের সমস্ত ফুটেজ সংগ্রহ করে রেখেছি, তবে সবটা এখনো দেখে উঠতে পারিনি। পেন ড্রাইভটা নিয়ে আসুন, আমি ল্যাপটপে ফুটেজগুলো দেখে নিচ্ছি। ল্যাপটপে পেন ড্রাইভ ইনসার্ট করে ফুটেজ দেখতে বসলেন অভিরাজ। পাশে বসলেন সন্দীপবাবু। আস্তে আস্তে সময় গড়িয়ে চলল। একটু একটু করে ফুটেজ দেখছেন আর নিজের নোটবুকে টাইমিংগুলো নোট করে রাখছেন অভিরাজ সেন। দেখতে দেখতে কেটে গেল কয়েক ঘন্টা। হঠাৎ করেই সন্দীপকে চমকে দিয়ে সশব্দে হেসে উঠলেন অভিরাজ। ইয়েস, গট ইট। পজিটিভ কিছু পেলেন স্যার? পেয়েছি। এই দেখুন না। একটা কাজ করুন, ফুটেজে মহিলাকে যে লোকটির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে সেই লোকটির স্টিল ছবি বের করে সেই ছবি রাজের দোকানের স্টাফ থেকে শুরু করে ওর বাড়ির লোকজন সবাইকে দেখান। আমার মন বলছে এর থেকে একটা পজিটিভ খবর আসবেই। ওকে স্যার, আমি চেষ্টা করছি। তবে একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, ছাদের দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল, চাবিটা ওই বাড়ির সবার কাছে ছিল, তাহলে বাইরের লোক এসে খুনটা করে মৃতদেহ ছাদে ফেলে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে কি করে পালিয়ে গেল? তাহলে কি খুনের পিছনে ওই বাড়ির কেউ জড়িত আছে? মিথ্যে বললে না এক চড়ে দাঁত ফেলে দেবো। না স্যার, আমি একটা কথা মিথ্যে বলছি না। সেদিন রাতে কটার সময় গেট বন্ধ করেছিল তুমি? রোজ যেমন করি, রাত্রির 10:30টায়। সেই সময় সিঁড়ির লাইটগুলো জ্বলছিল না বন্ধ ছিল? সিঁড়ির লাইটগুলো সারা রাত চলে, তবে ছাদে ওঠার মুখের সিঁড়ির লাইটটা খারাপ হয়ে গেছে এই বেশ কয়েকদিন আগে। ঠিক করা হয়নি এখনো, তাই ওই ছাদের দরজার দিকটা না রাত্রিবেলা অন্ধকারই থাকে। বিভিন্ন সময় বাইরের লোক কি এ বাড়িতে ঢোকে? দেখুন স্যার, বড় রাস্তার ধারে এই বাড়িটা, তাই দিনের বিভিন্ন সময় এমনকি রাত্রিবেলা তো বাইরের লোক এখানে ঢুকে। তুমি তো লিফট চালাও, তাহলে তোমাকেই তো দিনের বেশিরভাগ সময়টা লিফটেই বসে থাকতে হয়। আপনাকে মিথ্যে বলবো না স্যার, ওই সকালে 2 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা ছাড়া বাকি সময়টা আমি লিফটে বসে থাকি না। একতলায় আমার যে ওই ঘরটা আছে সেখানেই থাকি। তার মানে তুমি বলছো যে সেদিন রাতে তুমি কোনো অচেনা লোককে সিঁড়ি বেয়ে উপরে উঠতে বা ওপর থেকে নেমে আসতে দেখোনি? হ্যাঁ স্যার, বিশ্বাস করুন, আমি দেখিনি। লিফটম্যান বিনোদের সঙ্গে কথাবার্তা শেষ করে নিউ মার্কেট থানার অফিসার্স রুম থেকে বেরিয়ে থানার বাইরেটায় এসে একটা সিগারেট ধরালেন অভিরাজ সেন। এমনিতেই নেশা বলতে মাঝে মধ্যে একটু আধটু সিগারেট স্মোকিং, তাছাড়া আর কিছুই চলে না অভিরাজের। মোবাইল স্ক্রিনে সময় ফুটে উঠল রাত্রি 1টা। হঠাৎ করে নিজের ডান পাশে তাকিয়ে অভিরাজ দেখলেন সন্দীপবাবু দাঁড়িয়ে আছেন। স্যার, কেসটা তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। বাড়ির পাম্পম্যানের সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু আমার না জানি কেন বারবার মনে হচ্ছে এই কেসের সবচেয়ে বড় ক্লুটা আমাদের চোখের সামনেই আছে, কিন্তু
আমরা সেটাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা চলুন তো একবার ঘটনাস্থলে যাই। এত রাতের বেলা স্যার? হ্যাঁ হ্যাঁ চলুন না। বিনোদের সঙ্গে ফোনে কথা বলে রাখাই ছিল, তাই এত রাতেও বাড়ির মধ্যে প্রবেশ করতে খুব একটা অসুবিধা হলো না অভিরাজদের। বিনোদ ঠিকই বলেছিল, ছাদের দিকের সিঁড়ির বাল্বটা কেটে গেছে। ঘন কালো অন্ধকারে সিঁড়ির স্টেপগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। কিছুটা আন্দাজ করেই অভিরাজ এবং সন্দীপ যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে পশ্চিম দিকের ছাদের দরজার সামনে এসে দাঁড়ালেন, তখন রাত প্রায় 2টো। বিনোদের কাছ থেকে নেওয়া ছাদের দরজায় লাগানো তালার ডুপ্লিকেট চাবিটা দিয়ে সন্দীপবাবু তালাটা খুলতেই যাবেন, সেই সময় অভিরাজের কথায় বাধা পড়ল। একটু দাঁড়ান তো, চাবি ছাড়া দরজার তালাটা খোলা যায় কিনা একবার দেখি। চাবি ছাড়া তালা খুলবেন? সন্দীপের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে মোবাইলের আলোটা জ্বালিয়ে ছিটকিনি দিয়ে তালা বন্ধ অবস্থায় থাকা ছাদের এই পুরনো কাঠের দরজাটার ওপরে হঠাৎ করে নিজের শরীরের সমস্ত জোর দিয়ে চাপ দিলেন অভিরাজ। আর প্রায় সঙ্গে সঙ্গেই নড়বড়ে অবস্থায় থাকা পুরনো এই দরজার পাল্লা দুটো ছাদের দিকে খুলে গেল। বন্ধ অবস্থায় তালাটা তখনও ছিটকিনির গায়ে ঝুলছে। এটা দেখে অভিরাজ এবং সন্দীপবাবু দুজনেই অবাক হয়ে গেলেন। তার মানে আর কিছু নেই। সেদিন রাতে রাজের সঙ্গে অপরাধের একটা ধাক্কাধাক্কি চলছিল, এবং সেটা চলছিল ছাদে ঢোকার আগে সিঁড়ির এই প্যাসেজে। মারামারি করতে করতে কোনোভাবে অপরাধী এবং রাজ দুজনেই ছাদের পুরনো এই দরজার উপরে এসে পড়তেই অতিরিক্ত রক্তচাপের ফলে তালাবন্ধ দরজার পাল্লা দুটো সেই চাপ সহ্য করতে না পেরে ছাদের দিকেই খুলে যায়। ফলে দুজনেই ছাদের মধ্যে পড়ে যান। সম্ভবত এরপরেই অপরাধী নিজের সঙ্গে নিয়ে আসা ছুরিটা দিয়ে রাজকে কোপাতে শুরু করে। কাজটা শেষ করে ফেরার সময় অপরাধী আবার দরজার পাল্লা দুটো বাইরে থেকে টেনে দেয়। তালা সমেত দরজাটা বন্ধ হয়ে গেল। বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে ছাদের এই দরজাটা খোলা হয়েছিল বলে। তার মানে এটা দাঁড়ালো স্যার যে এই ঘটনার পিছনে এই বাড়ির কেউই জড়িত নয়। সেটা শতকরা 100% নিশ্চিত করে এই মুহূর্তে বলা না গেলেও এটাই পরিষ্কার, অপরাধী রাজের পূর্ব পরিচিতই ছিল। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ আগে। ছড়ানো ছেটানো গাঢ় লাল রঙের ছিটেগুলো ডুবে যাচ্ছে অন্ধকারে। গড়ের মাঠ, সার্কাস এভিনিউ পার করে নিউ মার্কেট থানার গাড়িটা যখন মা ফ্লাইওভারের উপর উঠল, গাড়ির মাঝখানের সিটে বসে থাকা সন্দীপ ব্যানার্জি বললেন, শেষমেশ আপনার কথাটাই সত্যি হলো স্যার। সিসিটিভি ফুটেজে যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ওই মহিলার সঙ্গে মট লেনের টেলিফোন বুথের সামনে দেখা গিয়েছিল, সেই ব্যক্তি কিন্তু রাজের পূর্ব পরিচিত। তবে রাজের পরিবারের লোকজন থেকে শুরু করে ওর দোকানের বর্তমান স্টাফেরা কেউই আমাদের এই বিষয়টা সম্বন্ধে কিছুই বলছেন না। আমার মনে হয় এর পিছনেও কোনো একটা গভীর রহস্য লুকিয়ে আছে, আর সেটাই লুকোতে চেষ্টা করছেন তার পরিবার এবং দোকানের স্টাফেরা। আর সেটাই হয়তো অপরাধীরা অপরাধ করার প্রধান মোটিভ, বুঝলেন? আমারও তাই মনে হয় স্যার। ওই ব্যক্তির কাছে পৌঁছতে পারলে ফুটেজে দেখা বোরখা পরা মহিলার আসল পরিচয়ও আমরা হয়তো জানতে পারবো। তাছাড়া ক্লাবের সিসিটিভি ফুটেজ থেকে এটা পরিষ্কার যে ক্লাবে থাকাকালীন রাজের মোবাইলে ল্যান্ডলাইন থেকে পরপর 2টো কল আসে। কিছু একটা কথাও হয়, তার ঠিক পরে কাউকে কিছু না বলে রাজ ক্লাব থেকে বেরিয়ে যায়। আর ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার পরে রাজকে 65B মট লেনের সামনে অবস্থিত একটি ইলেকট্রনিক্স দোকানের সামনে একজনের সাথে কথা বলতে দেখা যায়। দেখতে দেখতে থানার গাড়িটা সায়েন্স সিটি পার করে বিশ্ব বাংলা সরণি ধরল। গাড়ির স্পিড ক্রমে বেড়েই চলেছে। কিছুক্ষণের মধ্যেই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে নরেন্দ্রপুর পৌঁছে গেল গাড়ি। নরেন্দ্রপুর মোড় পৌঁছতেই অভিরাজ সেনের খুব খিদে পেল। খুব খিদে পেয়েছে, গাড়িটা একটু সাইড করুন তো, একটু মুখে কিছু দিয়ে নি। সারা রাত হয়তো আর কিছুই খাওয়াই হবে না। থানার গাড়িটা নরেন্দ্রপুর মোড়ের কাছে একটা জায়গায় এসে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই কনস্টেবল কৌশিক রেকাপ ভর্তি গরম গরম জিলিপি আর মুড়ি এনে হাজির করল।
খিদে পেটে হাতে হাতে গরম জিলিপি ঘুরতে শুরু করলো। গোড়ায় কিছু সংকোচ নিয়ে শুরু করলেও খিদের তেজ বাড়ায় অভিরাজ সেনও সমানে মুখ চালাতে শুরু করলো। তাড়াতাড়ি করুন সবাই, অনেক কাজ আছে। অল্প কিছুক্ষণের বিরতির পর আবার এগিয়ে চলল নিউ মার্কেট থানার গাড়ি। নিউ মার্কেট থানা থেকে প্রায় 35 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে বারুইপুর এইচডি অফিসের কাছাকাছি আসতেই সন্দীপবাবু অভিরাজকে বললেন, স্যার, সোর্স অফ ইনফরমেশন অনুযায়ী ওই লাল বিল্ডিংয়ের পাশের সবুজ রঙের একতলা বাড়িতেই আমাদের টার্গেট থাকে। সবই তো বুঝলাম, কিন্তু আমরা আমাদের লোকাল এরিয়ার বাইরে এসেছি, তাই টার্গেট হিট করার আগে লোকাল থানাকে ইনফর্ম করাটাও জরুরি। লোকাল থানার ফোর্স আসা পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। বারুইপুর থানার আইসি আমার ব্যাচমেট, আমি ফোনে কথা বলে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, সোর্স যা বলছে বলুক, ফাইনাল অনসল্টের আগে টার্গেটের টাওয়ার লোকেশনটা একবার ভেরিফাই করে নেবেন, কিন্তু না হলে এবার মিস হয়ে গেলে একে পরে পাওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে। মাথা নাড়িয়ে উত্তর দিলেন সন্দীপ। আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই বারুইপুর থানা থেকে একজন অফিসার এবং 4 জন কনস্টেবল এসে উপস্থিত হলো। তারপর সমবেতভাবে ঠিক করা হলো বাড়িটার চারপাশটা ভালো করে ঘিরে নিয়ে অভিরাজ সেন, সন্দীপবাবু আর লোকাল থানার অফিসারকে সঙ্গে নিয়ে ওই বাড়ির ভেতরে প্রবেশ করবেন। এই 3 জনকে ব্যাকআপ করবেন 3 জন আর্মড কনস্টেবল। রাত তখন 12:30। ঘুমিয়ে কাঁদা হয়ে গেছে আশপাশটা। টার্গেটের বাড়ির আলোটাও নিভে গেছে অনেকক্ষণ আগে। সম্ভবত ঘুমিয়ে পড়েছে সবাই। বাইরে থেকে বোঝা যাচ্ছে না বাড়ির ভেতরে কতজন লোক আছে, তাই বাড়ির একদম বাইরের পাঁচিলটা টপকাতেই হবে। থানা থেকে আনা কাঠের সিঁড়িটা রেখে একে একে সেটা বেয়ে পাঁচিল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করলেন অভিরাজ, সন্দীপ এবং বারুইপুর থানার অফিসার। পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করতেই অভিরাজ দেখলেন বাড়ির সামনে ছোট্ট একটা উঠোন। উঠোনটা পার করে একটু এগোতেই লোহার গ্রিল গেট। গেটটা ভেতর থেকে তালা বন্ধ। ভেতরে ঢোকার আর কোনো রাস্তা নেই। তাই অগত্যা গেটের বাইরে দাঁড়িয়ে অভিরাজ গলা চড়িয়ে ডাকলেন, কেউ আছেন? একটু দরজাটা খুলুন না, আমরা বারুইপুর থানা থেকে আসছি, দরকারি কথা আছে, তাড়াতাড়ি বাইরে আসুন। বেশ কয়েকবার চিৎকার চেঁচামেচি করার পরে বাইরের লাইট জ্বলে উঠল। একটা ঘরের দরজা খুলে একজন ভদ্রলোক বাইরে বেরিয়ে এলেন। খালি গা, পরনে জামা কাপড় বলতে একটা হাফ প্যান্ট। কি হয়েছে এত রাতে? আরে আরে আপনারা বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? পকেট থেকে মোবাইলটা বের করে দোকানের স্টাফদের দেওয়া টার্গেটের ছবিটা খুলে খুব দ্রুত গেটের ওপারে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখটা মোবাইলে স্ক্রিনে ভেসে ওঠা মুখের সঙ্গে একবার মিলিয়ে নিলেন অভিরাজ। সরকারি নির্দেশনামা আছে, সই করতেই হবে, তাড়াতাড়ি দরজাটা খুলুন। অনেকক্ষণ ধরেই বাইরে থেকে আপনাদের ডাকাডাকি করছি, কিন্তু শব্দ পাচ্ছি না দেখে বাধ্য হয়েই পাঁচিল টপকে ভেতরে আসতে হলো। চিন্তা করবেন না, আমরা কোনো চোর ডাকাত নই। এই দেখুন, লোকাল থানার অফিসার, উনি আমাদের সঙ্গেই আছেন। কিছুটা আশ্বস্ত হয়ে একরাশ বিরক্তি নিয়ে বারান্দার এক কোণে টাঙানো চাবিটা হাতে নিয়ে তালা খুলে দিলেন ওই ব্যক্তি। চাবি খুলতেই অভিরাজ সন্দীপের দিকে তাকিয়ে বললেন, ইয়েস। আর প্রায় সঙ্গে সঙ্গে সন্দীপ এবং লোকাল থানার অফিসার ঝাঁপিয়ে পড়লেন ওই ব্যক্তির ওপর। এদিকে অভিরাজ সেন দৌড়ে গিয়ে ভিতর থেকে আটকানো বাইরের দরজাটা খুলে দিতেই বাইরে দাঁড়ানো পুলিশ ফোর্স ভেতরে চলে এলো। অতর্কিত এই আক্রমণে ঘাবড়ে গেলেন বছর 40-এর ওই ব্যক্তি। চেঁচামেচি শুনে ততক্ষণে ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। আরে কি করছেন আপনারা? আপনার খেলা শেষ, রক্তিম লস্কর। কি নামটা ঠিক বললাম তো? আপনার মোবাইলের সিম কার্ড এই নামেই তোলা হয়েছিল, অবশ্য সেটা যদি অন্যের নামে তোলা না হয়ে থাকে। হ্যাঁ স্যার, আমি রক্তিম লস্কর। আপনাকে আপনার প্রাক্তন মনিব রাজ আগারওয়ালের খুনের জন্য গ্রেপ্তার করা হলো। আজ না হয় কাল আপনারা যে আসবেন সেটা আমি জানতাম স্যার। রাজাবাবুকে খুন করে আমার একটুও অনুশোচনা নেই। ওর মতো নিম্নরুচির একজন মানুষ এই সমাজে যতদিন বেঁচে থাকবে ততদিন সমাজটা আরও নোংরা হবে।
আমি আপনার কষ্টটা বুঝতে পারছি রক্তিম, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে আপনি একদমই ঠিক কাজ করেননি। আপনার অভাব অভিযোগ নিয়ে আপনি থানায় আসতে পারতেন, সেটা না করে আপনি যেটা করেছেন সেটা আইনের চোখে অপরাধ। ইতিমধ্যেই ওখানে উপস্থিত মহিলা, যিনি রক্তিমের স্ত্রী, কাঁদতে কাঁদতে হাত জোড় করে অভিরাজ সেনের সামনে দাঁড়িয়ে বললেন, স্যার বিশ্বাস করুন, আমার স্বামীর কোনো দোষ নেই। ওই ইতর মানুষটা জোর করে আমাকে ভোগ করতে চেয়েছিল, আমার সঙ্গে বারবার খারাপ কাজ করতে চেয়েছিল, চুরির বদনাম দিয়ে আমার স্বামীকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিল। স্যার, মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু নিজের কাছের ও ভালোবাসার মানুষের অপমান সে কোনো দিনই সহ্য করতে পারে না। আমি মানছি আপনার কথা, কিন্তু তবুও কোনো মানুষকে খুন করার অধিকার আইন আপনাদের দেয়নি। আমাকে সমস্ত ঘটনা খুলে বলুন, আমি দেখছি কতটা কি করতে পারি আপনাদের জন্য। স্যার, আমার নাম রূপা, আমি পাশের পাড়ায় থাকি। বছরখানেক আগে আমাদের বিয়ে হয়। আমার স্বামী কলকাতায় রাজবাবুর খাবারের দোকানে কাজ করতেন, মাসে ৬,০০০ টাকা করে মাইনে পেতেন। তাতে আমাদের সংসার চলতো না, তাই আমি টুকটাক সেলাইয়ের কাজ করতাম। আমার স্বামী যখন রাজবাবুর দোকানে কাজ করতেন, তখন উনি ছাড়াও ওই দোকানে আরও ২জন স্টাফ কাজ করতেন। আমার স্বামী কাজ ছেড়ে দেওয়ার পর শুনেছিলাম নতুন একজন স্টাফ ওই দোকানে এসেছে। আমার স্বামীর সঙ্গে বাকি স্টাফদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। একদিন সেলাইয়ের কিছু জিনিস কেনার জন্য আমি স্বামীর সঙ্গে কলকাতায় যাই। রক্তিম আমাকে বড় বাজারে নামিয়ে দিয়ে রাজাবাবুর দোকানে ফিরে আসে। বিয়ের আগে আমি ২-১বার কলকাতায় গিয়েছি, তাই মোটামুটি ওই এরিয়ার রাস্তাঘাটটা আমার চেনা পরিচিতই ছিল। জিনিসপত্র কিনে আমি যখন রাজাবাবুর খাবারের দোকানে এসে পৌঁছই, তখন রাজাবাবু দোকানেই ছিলেন। আমাকে দেখেই না জানি কেন কুৎসিত অঙ্গভঙ্গি করতে লাগলেন। আমি প্রথম দিকে ব্যাপারটা আমল দিইনি, কিন্তু বেশ কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে উনি যখন আমার হাত ধরে টানাটানি শুরু করলেন, তখন আমি অপ্রস্তুত হয়ে পড়ি। সেই সময় দোকানের ভিতরে রান্নার কাজ করছিল রক্তিম। আমি দৌড়ে গিয়ে সমস্ত কথা খুলে বলি ওকে। রক্তিম বাইরে এসে অন্যান্য কাস্টমারদের সামনে রাজাবাবুকে গালমন্দ করে। অপমানিত হয়ে রাজাবাবু তৎক্ষণাৎ রক্তিমকে কাজ থেকে তাড়িয়ে দেন। সেদিনের মতো আমরা ফিরে আসি বাড়িতে। ২-১ দিন যাওয়ার পর বুঝলাম কাজ ছাড়া আমাদের চলবে না। এরপর রক্তিম নিউ মার্কেট এলাকার আশেপাশে বেশ কয়েকটি খাবারের দোকানে কাজের সন্ধানে যায়, কিন্তু ইতিমধ্যেই রাজাবাবু এই এলাকার সমস্ত দোকানে এটা ছড়িয়ে দিয়েছিলেন যে রক্তিম অনেক টাকা পয়সা চুরি করে কাজ ছেড়ে পালিয়ে গেছে। সেই কারণে অন্যান্য দোকানের লোকজন আর রক্তিমকে কাজে রাখতে রাজি হচ্ছিল না। এইভাবে কেটে যায় ১ মাস। দেখতে দেখতে আমাদের সঞ্চিত টাকা পয়সাও শেষ হয়ে আসে। কতটা বাধ্য হয়ে আমি রক্তিমকে বলি, তুমি আবার রাজাবাবুর কাছে যাও, ক্ষমা চেয়ে নাও এবং কাজটা ফিরিয়ে দিতে অনুরোধ করো। কিন্তু এ ব্যাপারে কিছুতেই রক্তিমকে রাজি করাতে পারছিলাম না। এদিকে দিনকে দিন সংসারের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। প্রথম দিকে কিছুদিন বারুইপুর এলাকায় ছোটখাটো কাজ করে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করে আমার স্বামী, কিন্তু স্থায়ী কোনো সুরাহা হচ্ছিল না। এরই মধ্যে একদিন রাজাবাবুর দোকান থেকে রিতেশ দা ফোন করে বললেন, তোরা দুজনে মিলে এদিকে আয় আর এসে ব্যাপারটা মিটিয়ে নে। রিতেশ দার কথা মতো আমি আর রক্তিমের পর একদিন যাই রাজাবাবুর কাছে। উনি যে ক্যান্সার রোগী সেটা আমি জানতাম না। যাই হোক, ওর কাছে যাওয়ার পর দোকানের বাকি স্টাফেদের অনুরোধে উনি আবার আমার স্বামীকে কাজে রাখতে সম্মত হন। এইভাবে কয়েকটা দিন চলার পর একদিন সেলাইয়ের জিনিসপত্র আনতে বড় বাজারে যাই। সেখান থেকে এই বিকেল সন্ধ্যের দিকে
মোবাইলের ব্যাটারি লাগাতে চাঁদনি মার্কেটে গেলে হঠাৎ সেখানে রাজাবাবুর সঙ্গে দেখা হয়ে যায়। আমাকে একা পেয়ে রাস্তার মাঝখানে হাত ধরে টানাটানি শুরু করে দেন। আমি চিৎকার করে লোক জড়ো করি। একটু ভিড় জমতেই ওর চেনা পরিচিত কয়েকজনকে ডেকে নিয়ে সবাইকে ভুল বুঝিয়ে তখনকার মতো ব্যাপারটাকে ম্যানেজ করে নেন। আমি বাড়ি ফিরে আসি। সেদিন রাতে রক্তিম বাড়ি ফিরলে ওকে এই ঘটনার সব বলি। তারপরেই দুজনে মিলে স্থির করি এই অপমানের বদলা নিতে হবে। সেই মতো আমরা দুজনে প্ল্যান করি। ঘটনার আগের দিন রাত্রে প্রায় 8টা নাগাদ মটলেনের ওই বাড়িটার পিছনে একটা বুথ থেকে আমি দুবার রাজাবাবুর ফোনে ফোন করে নিজের পরিচয় দিয়ে ওকে ওই বাড়ির সামনে আসতে বলি। যথারীতি কিছুক্ষণের মধ্যেই উনি ওই বাড়ির সামনে এসে উপস্থিত হন। বড় রাস্তার ওপরে ইলেকট্রনিক্স দোকানের সামনে রক্তিমের সঙ্গে ওর বেশ কিছুক্ষণ কথা হয়। তারপর রক্তিম ওকে বলে যে ওই বাড়ির ওপরে একটা ফাঁকা জায়গা আছে যেখানে আমি ওর জন্য অপেক্ষা করছি। আমার সঙ্গে রাজাবাবুকে দেখা করিয়ে দেবে বলে রক্তিম ওকে লোভ দেখায় এবং উনিও রাজি হয়ে যায়। এর মধ্যে একটা কথা বলা হয়নি। মটলেনের এই বাড়িটা আগে একদিন গিয়ে রক্তিম ভালো করে দেখিয়ে এসেছিল। হ্যাঁ, যা বলছিলাম, রক্তিমের কথায় রাজাবাবু রাজি হয়ে গেলেন এবং রক্তিমের সঙ্গে উনি সিঁড়ি দিয়ে ছাদের কাছাকাছি আসতেই রক্তিম প্রথমে রাজাবাবুকে ধাক্কা দেয়। তারপরে ও ওর পকেট থেকে ছুরি বার করে রাজাবাবুকে আঘাত করতে থাকে। আমি অবশ্য সেই সময় সেখানে উপস্থিত ছিলাম না। এই কথাগুলো আমি রক্তিমের কাছ থেকে পরে শুনেছি। ধাক্কাধাক্কি হতে হতে ওই বাড়ির ছাদের দরজার ওপরে দুজনে পড়তেই তালাবন্ধ দরজাটি খুলে যায় এবং দুজনেই তখন ছাদের ওপর পড়ে যায়। তারপর রক্তিম যখন বুঝল যে রাজাবাবু আর নেই, তখন রাজাবাবুর গলায় পড়ে থাকা চেন এবং হাতের আংটিগুলো খুলে সিঁড়ির দরজাটা আবার বন্ধ করে। সিঁড়ি দিয়ে নেমে আসে এবং আমাকে ফোন করে। আমি আশেপাশেই লুকিয়েছিলাম। তারপর আমরা ফিরে আসি। রক্তিমবাবু, আপনার জামা কাপড়, হাতে, গায়ে যে রক্তের দাগগুলো লেগেছিল সেগুলো পরিষ্কার করলেনই বা কোথায়? স্যার, ওই বাড়ি থেকে বেরোনোর সময় একতলায় একটা জলের ট্যাঙ্ক দেখতে পাই। সেখানেই ঝটপট হাতটা ধুয়ে গায়ের জামাটা খুলে নিই। তারপর বাইরে এসে বউকে ফোন করতেই ও চলে আসে। ওর হাতে থাকা টাকার ব্যাগের মধ্যে আমি আগে থেকেই জামা নিয়ে এসেছিলাম। রাস্তার সাইডে দাঁড়িয়ে জামাটা চেঞ্জ করে নিই। তারপর দুজনে হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশনের দিকে চলে যাই। আমি জানি আমি অপরাধ করেছি স্যার, কিন্তু এই অপরাধের জন্য শাস্তি শুধু আমাকে দিন, আমার বউকে কিছু করবেন না। আমার এই একটা অনুরোধ আপনি রাখুন। আপনি বা আপনারা যা করেছেন তা আইনে চোখে অপরাধ। সেই অপরাধের জন্য শাস্তি তো পেতেই হবে। স্যার, একটা কথা জিজ্ঞাসা করছি, আমি যে এই খুনের সঙ্গে জড়িত সেটা আপনি কি করে জানতে পারলেন যদি বলেন? যদিও আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, তাও বলছি। ঘটনাস্থলে গিয়ে বুঝতে পারি ছাদের দরজাটা পুরনো দিনের হবার কারণে ওর কল কবজাগুলো সবই দুর্বল হয়ে পড়েছিল। সেই থেকেই এটা আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে এই ঘটনার পিছনে ওই বাড়ির কেউ জড়িত নেই, কারণ তাদের কাছে রাজবাবুকে খুন করারও কোনো মোটিভ ছিল না। সিসিটিভি ফুটেজ থেকে এবং এসটিডি বুথের মালিকের কথা থেকে আপনার স্ত্রীর তথ্য পায়। নিউ মার্কেট এলাকার দোকানগুলো থেকে সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবিগুলো দেখাতেই আপনার কথা, আপনাকে দোকান থেকে বের করে দেওয়ার কথা জানতে পারি। ব্যাস, 2 2 4 হয়ে যায়। আচ্ছা অফিসার, অ্যারেস্ট দেম। আকাশটা মেঘের ভারে কেমন যেন একটা ঘোলাটে হয়েছিল এতক্ষণ। আর মোড়া ভেঙে অনেকক্ষণ পরে কিছুটা অপ্রত্যাশিতভাবেই আলো ফুটে উঠল। এতক্ষণ আপনারা শুনছিলেন দীপচক্র ওরফে শুভদীপ চক্রবর্তীর কলমে দি ট্রুথ গল্পটি। আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি খুশি। অন্যান্য চরিত্রে
কথকের ভূমিকায় মিমো, সন্দীপের ভূমিকায় অতনু, অভিরাজের চরিত্রে বুবাই, সেন্ট্রির ভূমিকায় অন্তরা, জ্যোতির চরিত্রে অভিষেক দুবে, বিমলের চরিত্রে কৌশিক, রিতেশের চরিত্রে দীপ্তিমান, বিনোদের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, রক্তিমের চরিত্রে রৌনক মুখার্জি, রূপার ভূমিকায় সঞ্চিতা ভট্টাচার্য রয়, রনিতার চরিত্রে প্রান্তিকা। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই নানান ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শব্দকথার দ্বিতীয় গল্পের আসরকে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন শব্দকথার দ্বিতীয় গল্পের আসরকে। শুভরাত্রি, ধন্যবাদ, নমস্কার।